অর্থনীতি কেবল কিছু গাণিতিক সংখ্যা, সূচক কিংবা হিসাব নিকাশের বিষয় নয়। অর্থনীতি মানুষের জীবনযাত্রার প্রতিচ্ছবি। শিল্প বাণিজ্য শুধু ব্যক্তি ও প্রতিষ্ঠানের মুনাফার বিষয় নয়, এর সঙ্গে জড়িয়ে আছে দেশের কর্মসংস্থান, উন্নয়নের গল্প। অর্থনীতির কঠিন আলাপকে সহজভাবে বিশ্লেষণ করতে চ্যানেল ওয়ানের নিয়মিত আয়োজন বাণিজ্য সংলাপ। আপনাদের সাথে আছি আমি রিয়াজ সাজান। শুরুতে দেখে নিচ্ছি আজ যা থাকছে। বাজেটে দেশীয় শিল্প ও প্রযুক্তির নির্ভর উৎপাদনের গুরুত্ব দিচ্ছে সরকার। বাড়বে বিলাসজাত পণ্যের দাম। বাজেটে নিত্য পণ্যের স্থিতিশীলতার কথা বলছেন সাধারণ মানুষ। তারা চান শিক্ষা, স্বাস্থ্য সেবা আর কর্মসংস্থানের সুযোগ। সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়ছে, যা চলতি অর্থ বছরের তুলনায় 14.4% বেশি। এছাড়া থাকছে অন্যান্য খবর। আজ আমাদের সাথে আলোচনার জন্য রয়েছেন বিশ্ব ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ জনাব আহমদ আহসান। স্যার, স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা আলোচনায় ফিরবো, তবে আলোচনায় যাওয়ার আগে একটা প্রতিবেদন আছে, আমরা সেটা একটু দেখে নিচ্ছি। 2026-27 অর্থ বছরে বাজেটে দেশীয় শিল্পের সুরক্ষা, প্রযুক্তি নির্ভর উৎপাদন, ক্যাশলেস লেনদেন এবং পরিবেশ বান্ধব বিনিয়োগে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। বাজেটে বিভিন্ন খাতে কর ও শুল্ক সুবিধা দেওয়ার পাশাপাশি কিছু পণ্যে নতুন করেও কর আরোপ করা হয়েছে। দেশে বর্তমানে বেকার জনগোষ্ঠী 27 লাখ ছাড়িয়েছে। বেকারত্বের হারও এখন 4.63% ঘরে। বিপুল এই কর্মহীন মানুষকে কাজে লাগাতে দেশীয় শিল্প বিকাশে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার, যে কারণে এবারের বাজেটে থাকছে একাধিক প্রণোদনা ও শুল্ক ছাড়। অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন তথ্য বলছে, মোবাইল ফোন, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন, এটিএম এবং সিসিটিভি ক্যামেরার মতো প্রযুক্তি নির্ভর উৎপাদনে থাকছে বিশেষ সুবিধা। এসব পণ্যের কাঁচামাল আমদানিতে 2030 সাল পর্যন্ত শুল্ক ও কর অব্যাহতি পাচ্ছেন উদ্যোক্তারা। ক্যাশলেস লেনদেন বাড়াতে পিওএস মেশিন আমদানি শুল্ক 10% থেকে কমিয়ে 5% করা হচ্ছে। একই সঙ্গে আগাম কর থাকছে না। স্টার্ট আপ, উদ্ভাবনী উদ্যোগ এবং প্রযুক্তি নির্ভর ব্যবসার জন্য টার্নওভার ট্যাক্সও মওকুফ করা হচ্ছে বাজেটে। পরিবেশ বান্ধব পরিবহন ব্যবস্থাকে উৎসাহ দিতে বৈদ্যুতিক গাড়ি আমদানিতে কমানো হচ্ছে কর হার। $25,000 মূল্যের ইভিতে কর হার থাকছে 64% এবং $50,000 মূল্যের ইভিতে 80%। এছাড়া 1800 সিসি পর্যন্ত নতুন হাইব্রিড গাড়ি আমদানিতে নিয়ন্ত্রণমূলক শুল্ক প্রত্যাহার করা হচ্ছে। প্রসাধনী পণ্যের দাম কমাতে লিপস্টিক আমদানির শুল্কায়ন মূল্য প্রতি কেজিতে $40 থেকে কমিয়ে $30 নির্ধারণ করা হচ্ছে। একই সঙ্গে লোশন, ফেস ক্রিম এবং ফেস ওয়াশ আমদানির শুল্কায়ন মূল্য $10 থেকে কমিয়ে করা হচ্ছে $7। এদিকে রাজস্ব আয় বাড়াতে তামাকজাত পণ্য, বিলাস পণ্য, অ্যালকোহলের উপর সম্পূরক শুল্ক ও ভ্যাট বাড়ানো হচ্ছে। এছাড়া সম্পদ কর চালুর পাশাপাশি প্রথমবারের মধ্যে অগ্রিম আয়কর আরোপ করা হচ্ছে মোটরসাইকেল ও ব্যাটারি চালিত রিকশার উপর। একরামুল ইসলাম খান, ওয়ান নিউজ, ঢাকা। স্যার, প্রতিবেদন দেখছিলাম একটা বড় বাজেটের দিকে আসলে আমরা যাচ্ছি, সেখানে একটা বড় শুল্কায়নের ব্যাপারও আছে, কারণ নিশ্চয়ই রাজস্বের মাধ্যমে এই টাকাটি আয়ের চিন্তা করছে সরকার। আসলে সম্ভব কিনা, কি অবস্থায়, মানে এই যে এখন পর্যন্ত যা জানলাম আসলে শুল্কায়নটা যেভাবে হচ্ছে সেটা কিভাবে দেখছেন? আসলে আমরা প্রথমে বলে রাখা প্রয়োজন যে আমার বর্তমান পরিচয় কিন্তু আমি পলিসি রিসার্চ ইনস্টিটিউট পিআরআই পরিচালক, আমি ওখানে অর্থনীতিবিদ। ওটা প্রয়োজন। তো শুল্কায়ন যথেষ্ট হবে কি না বর্তমান বাজেটের ভারসাম্য রাখার জন্য, না এই মুহূর্তে অনেক ধরনের প্রশ্ন করা যায় সেটা নিয়ে। আসলে আমরা এ নিয়ে আরও পরে বিস্তারিত আলাপ করতে পারবো। তো যেমন আমি বলি যে সরকার যে এই বাজেটের সময় যে ধরনের কর আহরণের ব্যাপারে যে ধরনের প্রজেকশন তারা দিচ্ছে, এখন বোধহয় 6,07 কোটি টাকা এই ধরনের কিছু একটা, 6,95,000 সার্বিকভাবে, আর এনবিআর এর বোধহয় 6,07,000 এরকম দিয়েছে। তো সেটা এখন এই বছরে যে কর আহরণ করছে সেখান থেকে প্রায় 40% বেশি। তো সেটা ঐতিহাসিকভাবে কখনো এটা হয়নি। আমাদের সাধারণত আমরা গড় পর্তায় 13-14-15%, 2-1 বছরে 22% পর্যন্ত গেছে। হ্যাঁ, আর আরেকটা আমরা বলি ট্যাক্স বয়ান্সি, যে আমাদের টাকাগতভাবে আমাদের প্রবৃদ্ধি কতখানি হলো তার উপর নির্ভর করবে আমরা কর কতখানি পাবো।
তো যদি ধরে না হচ্ছে, সরকার যেটা ধরেছে, আমিও মনে করি সঠিক কম বেশি, যে শতকরা 15% ভাবে টাকার অঙ্কে আমাদের জাতীয় আয় বাড়বে। তো সেখানে আমরা খুব বেশি হলে তার 1.5 গুণ আমরা কর বেশি ধরতে পারি। তো তাহলে কর বাড়া উচিত শতকরা 22-23 ভাগ, তার চেয়ে বেশি বাড়া কঠিন হবে। এবং সেটাও বাড়াতে হলে অনেক ধরনের নীতিগতভাবে, প্রাতিষ্ঠানিকভাবে অনেক ধরনের সংস্কারের প্রয়োজন। তো সুতরাং আপনার কথা যদি আমি আসি, তো এই মুহূর্তে অনেক ধরনের প্রশ্ন থেকে যাচ্ছে যে এই করের আহরণ যথেষ্ট হবে কিনা। যারা যদি একদিকে আমরা দেখছি স্যার শুল্ক বাড়ানোর একটা, কর বাড়ানোর একটা যেমন প্রয়োজনীয়তা রয়েছে, অন্যদিকে সরকার বলছে দেশীয় শিল্পকে সুরক্ষা দেবে, সরকার বলছে যারা প্রযুক্তি নির্ভর কাজ করছে তাদেরকে সুরক্ষা দেবে। তো সুরক্ষা দেওয়ার ব্যাপারটিও আছে সেখানে। এই তালিকাটাও একটা লম্বা তালিকা, বলছে যে বিনিয়োগ বাড়াবে, নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখবে। এই চ্যালেঞ্জটা দ্বিমুখী চ্যালেঞ্জ মনে করেন কিনা? সামগ্রিকভাবে যেসব ক্ষেত্রে তারা কর বাড়াবার চেষ্টা করছে এবং সামাজিক শিল্পকে সুরক্ষা দেওয়ার চেষ্টা করছে, সেখান থেকে কি সেই পরিমাণ কর আসবে আমার কাছে মনে হয় না, 1 নম্বর। আর 2 নম্বর, এগুলির অর্থনৈতিক গুণাবলী নিয়ে অনেক ধরনের প্রশ্ন করা যায়। আমি যেমন বলি যে, যেমন আমাদের ওই ইলেকট্রিসিটি খাতে, তারপরে আইসিটি খাতে, এগুলি আপনার কর দেওয়া ভালো, স্থানীয় উৎপাদন করা ভালো, কিন্তু এগুলি পুঁজি ঘন শিল্পী। এইসব শিল্পে খুব বেশি আপনার কর্মসংস্থান হয় না। হ্যাঁ, যে কারণে আমরা গত 10 বছরের ধরে যে নীতিমালা ছিল, এদেরকে সুরক্ষা দিয়ে আমরা এই ধরনের পুঁজি ঘন অন্তর্বর্তী বাজারের জন্য উৎপাদন করা, আমাদের আসলে কিন্তু কর্মসংস্থান কমে গেছে। সেক্ষেত্রে স্যার, এই বিশেষ করে এই ক্ষেত্রে সরকারকে আপনার কোনো সাজেশন দিবেন কিনা? কারণ এটা একটা বড় লক্ষ্যমাত্রা ঠিক করছে, যেটা আপনারাই বলছেন যে একেবারেই বাস্তবযোগ্য না। সেখানে আসলে সরকার কি করতে পারে এই বড় বাজেটের চাপটা মেটানোর জন্য? আচ্ছা, দুভাবে আসি। প্রথমত হচ্ছে যে, এই আমি যেটা বলবো, শতকরা 22-23 ভাগ যে কর আহরণ বৃদ্ধি করার জন্য তাদেরকে অনেক ধরনের পদক্ষেপ নিতে হবে। হ্যাঁ, এগুলো আমরা বিস্তারিত এখন এই মুহূর্তে যাওয়ার প্রয়োজন নেই। তো সেখানে আপনার অনেক ধরনের অনুমোদন, অনেক ধরনের রেকমেন্ডেশন ইতিমধ্যে সামনে রয়েছে, সরকারের সামনে, যাদের অবগত আছে। হ্যাঁ, তো এছাড়া যেটা হবে যে ব্যয়ের দিকে 2টা ব্যাপার রয়েছে। যে আমরা করের ব্যাপারে আরও বাস্তবসম্মত একটা ধারণা নিতে হবে। আর আরেকটা, আমি যতদূর খবর পেয়েছি যে যেই ধরনের বিদেশি সাহায্য বা অর্থায়ন তারা ধরে নিয়েছে, সেটাও খুব যুক্তিসঙ্গত না। তো সুতরাং আমাদের ব্যয়ের দিকটা সামলাতে হবে এবং অনেক বেশি যেটা গুরুত্বপূর্ণ খাতগুলিকে আমরা সেখানে আলাপ করতে পারি, ওই সব খাতে মনোযোগ দেওয়া। এবং সরকার বলছে যে আসলে দুর্নীতি বা এখন যে অব্যবস্থাপনা আছে সেগুলো কমিয়েও কিছু টাকা তারা তো মানে লোকসানটা কমাবে আর কি। স্যার, একটা বিরতি নিয়ে ফিরছি আবার আপনার কাছে। চলছে বাণিজ্য সংলাপ, একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। বাজেটের কঠিন হিসাব বোঝে না সাধারণ মানুষ। তাদের প্রত্যাশা পরিবার পরিজন নিয়ে খেয়ে পড়ে বেঁচে থাকার, সেই সাথে সন্তানের শিক্ষা আর কর্মসংস্থান এবং স্বাস্থ্য সেবার কথা বলছেন তারা। আগামী বাজেটে ধনী গরিবের বৈষম্য কমবে, এমন প্রত্যাশাও সাধারণ মানুষের। প্রতিদিনই টেলিভিশনের পর্দায় দেশ বিদেশের নানা খবরাখবর দেখেন মানিকগঞ্জের শ্রীবাড়ির প্রত্যন্ত এলাকার মানুষগুলো। কিন্তু বাজেট কি সেই জটিল হিসাব বোঝেন না এখানকার খেটে খাওয়া মানুষ। চ্যানেল ওয়ানের কাছে তাই সরল স্বীকারোক্তি, বাজেট কি তা বুঝি না। বাজেট সম্বন্ধে মনে করেন যে তেমন কিছু জানি না। কারণ বাজেট সবসময় মনে করেন যে বাজার বাড়াই থাকে, কিন্তু বাজার কমে না। সরকার কি বাজেটটা করছে আমরা এই বাজেট মতো পাইতেছি কিনা এটাও আমরা জানি না। আমরা জানি কোনটা নিত্য নতুন যে দামটা হয় ওইটাই জানি। ওখানে আইব ব্যয় বইটা আমরা জানি না, আমরা কিনি বেশি এই তৈরি আমাকে। তবে বাজেটের কঠিন হিসাব না বুঝলেও এই নৌকার মাঝি বলছেন নিত্য পণ্যের মূল্য যেন স্বাভাবিক থাকে। সন্তানের শিক্ষা, পরিবারের স্বাস্থ্যসেবা, কর্মসংস্থানের কথা বলছে নিম্ন আয়ের মানুষেরা। গরিব মানুষের কিসের বাজেট? আমরা গরিব মানুষ তো চাই খালি যেন কিছু ন্যায্য মূল্যের দাম একটু কম। এইটা হলেই আগো মানে সংসার ভালো মতন একটু চলে ফিরে খাইতে পারে। বাজেট নিয়ে বড় কোনো উচ্চাকাঙ্ক্ষা নেই সাধারণ মানুষের। তারা বলছে সরকারের দেয়া ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড যেন কেবল রাজনৈতিক সিদ্ধান্ত না হয়, যেন প্রকৃত নিম্ন আয়ের মানুষেরাই এটি পায়। এই যে কৃষক কার্ডগুলা দিল, ফ্যামিলি কার্ডগুলা,
অর্ধেক পাইলো না আঙ্গর মতন মানুষ যেটি ওটি পাইলো না। ফ্যামিলি কার্ডে টাকা দেওয়া প্রতি মাসে 2500 করে টাকা দিয়ে এটা যদি বাজেটের উপরে ফালায় তো এটা কেমন নেব? জিনিসের দাম যদি বাড়তি হয় তাহলে তো আমাদের চলা খুব কষ্ট হয়ে যায়। বাজেটটা ক্রয় ক্ষমতার মধ্যে যেন সবকিছুই থাকে এরকম আর কি আমরা চাই। মাস শেষে যাতে আমরা দুমুঠো খেয়ে দিয়ে চলতে পারি, ডাল ভাত সুষ্ঠুভাবে দেশ চলে, এটাই চাই আমি। সমাজে ধনী গরিবের যে বৈষম্য সেটি কমবে এমন কথাও বলেন সাধারণ মানুষ। সরকারের আয় ব্যয়ের হিসাব নিয়ে বড় কোনো ধারণা না থাকলেও তাদের ছোট ছোট চাওয়াই বাংলাদেশের অর্থনীতির গল্প। জাতীয় বাজেটের হাজার হাজার কোটি টাকার হিসাব হয়তো এই মানুষগুলোর জানা নেই, কিন্তু প্রতিদিনের বাজারের হিসাব, সংসারে টানাপোড়েন আর জীবিকার সংগ্রাম তারা বেশ ভালোই টের পান। তাই তাদের কাছে বাজেটের সফলতা কোনো অর্থনৈতিক সূচকে নয়, বরং একটি প্রশ্নে, মাস শেষে সংসারটা একটু সহজে চলবে তো? শাওন জুই, ওয়ান নিউজ, মানিকগঞ্জ। যে খুব বড় প্রত্যাশা না, মাস শেষে সংসারটা সহজে চলবে তো। এবং তারা কিন্তু অনেকগুলো বিষয় সহজ ভাষায় হোক কিন্তু বলেছে যে আমার জন্য যে বরাদ্দ হচ্ছে সেটা কি আমরা পাচ্ছি কিনা সেটা তো আমি জানি না, শুধু নিত্যপণ্যের বাজারের দামটাই জানি। এই যে সহজ সরল স্বীকারোক্তি, এই যে সহজ সরল অর্থনৈতিক বিশ্লেষণ, আপনি কি মনে করেন সাধারণ মানুষ তার প্রত্যাশা অনুযায়ী যেই ভালো থাকতে চাচ্ছে সেটা সম্ভব কিনা এই বাজেটে? আমি প্রথমত বলি তাদের কথাবার্তা খুব সুচিন্তিত, তারা চিন্তা করেই। আর মুদ্রাস্ফীতির দিকটা খুব মৌলিক, এটা সব দেশে, বাংলাদেশেও, যে সাধারণ মানুষরা চায় যে মুদ্রাস্ফীতি যেন কম থাকুক এবং তাই যাদের আয় যখন বাড়ে প্রকৃত আয় যেন বাড়ে। এবং আবার এই বাজেটে যেমন ভালো ভালো দিক রয়েছে, যেমন শিক্ষা স্বাস্থ্যের ক্ষেত্রে বরাদ্দ অনেক বাড়ানো হয়েছে, স্বাস্থ্যের ক্ষেত্রে বরাদ্দ দ্বিগুণ করে দেওয়া হয়েছে, শিক্ষার ক্ষেত্রে বোধহয় বরাদ্দ বোধহয় 37 না 40 ভাগ বাড়িয়ে দেওয়া হয়েছে। এখন পরবর্তী পর্যায়ে প্রশ্ন যেটা আসবে, যেখানে আলোচনা এসেছিল যে এই ব্যয়গুলি কিভাবে হবে, তারা ঠিক জায়গায় হবে তো, ঠিক মতো হবে তো, কার্যকারিতা থাকবে কিনা, সেদিকটা সরকারকে খেয়াল করতে হবে। কিন্তু এই দিকটা আমাদের স্বাগতম জানাই আমরা, যে মানব সম্পদের ক্ষেত্রে যে সরকার অনেক বেশি মনোযোগ দিয়েছে, এটা আমার কাছে মনে হচ্ছে প্রশংসনীয়। এছাড়া সামাজিক সুরক্ষার ব্যাপারে সরকার যে মনোযোগ দিয়েছে, সবই ভালো আছে। কিন্তু আমার যেটা হচ্ছে, এক হচ্ছে যে মুদ্রাস্ফীতির প্রসঙ্গটা যেটা আসলো, যে সরকার যদি আয় ব্যয়ের হিসাবটা যদি ঠিকমতো না রাখে তাহলে তো মুদ্রাস্ফীতি হবে দেশে। এবং সেখানে সেই অর্থে সরকারের যে উদ্দেশ্য সাধারণ মানুষের জীবনের উন্নতি করা, সেটা ব্যাহত হবে। তো সেই দিকটা খেয়াল করতে হবে। আর হচ্ছে যে অর্থনৈতিক সামগ্রিকভাবে আমরা যদি জ্বালানি খাতে যথেষ্ট পরিমাণে আমরা অর্থ ব্যয় এবং মনোযোগ যদি না দিই এবং সরবরাহকে যদি আমরা ব্যবস্থা না করতে পারি, তাহলে কিন্তু অর্থনীতি সচল হবে। আমরা জানি যে রেকর্ড পরিমাণ ভর্তুকি দিচ্ছে বিদ্যুৎ এবং জ্বালানি, এবারও বাড়ছে। সরকারও সে ব্যাপারে সচেতন, যেহেতু বৈশ্বিক একটা ধরনের অস্থিরতা চলছে। তার বাইরে আমরা দেখছি যে সামাজিক সুরক্ষার ব্যাপারটা আপনি বলছিলেন, এবারও কিন্তু সেই জায়গায় মনোযোগ দেওয়া হচ্ছে এবং কর্মসংস্থান, বিনিয়োগ বাড়ানোর কথা কিন্তু বলা হচ্ছে। বলা হয়েছে। আমি হয়তো আরও খুশি হতাম খুব নির্দিষ্টভাবে কিভাবে কর্মসংস্থান বৃদ্ধি করা হবে, আমরা যদি জানতে পারতাম। সে ব্যাপারে আসলে কিছু আমরা আলোচনা করতে পারি। তো যেমন আমি মনে করি যে আমাদের অবকাঠামোর ক্ষেত্রে অনেক ধরনের দুর্বলতা, মেরামত, যে মেনটেন্যান্স, মেরামত, রিহ্যাবিলিটেশন, আমাদের রাস্তাঘাট, গ্রামের রাস্তাঘাট, জেলার রাস্তাঘাট, খাল খনন, নদী খালকে পরিষ্কার রাখা, এইসব ক্ষেত্রে অনেক ধরনের গঠনমূলক আমরা কাজ করতে পারি, যেখানে আমরা লোকজনকে আমরা কাজে লাগাতে পারি। আমি গত 2-3 বছরের হিসাব অনুযায়ী প্রায় 20 লক্ষ লোক চাকরি ছেড়ে চলে গেছে কিন্তু। তো এদেরকে আবার চাকরিতে ফেরত আনার জন্য আমি মনে করি এক ধরনের খুব সুচিন্তিত টার্গেটেড পাবলিক ওয়ার্কস প্রোগ্রাম কলেজের পারত, যেটা বাংলাদেশের মধ্যে ইতিমধ্যেই আছে। আমাদের পাবলিক ওয়ার্কস প্রোগ্রাম, আমাদের তারপর ট্রেনিং প্রোগ্রাম, এগুলি করার মাধ্যমে সরাসরিভাবে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি। আর এছাড়াও রয়েছে সরকারের অন্যান্য রয়েছে যে ছোট শিল্পকে সমর্থন দেওয়া, সেখান থেকে কর্মসংস্থান হতে পারে। তো আরও সুনির্দিষ্ট হতে পারলে আরও ভালো হতো। যেরকম আশ্বাস পাচ্ছি স্যার, এই আশ্বাসগুলোর বাস্তবায়ন হবে তো আপনার কাছে মনে হয়?
আমি আরো বিস্তারিত জানতে যাব, মানে তারা কিভাবে করবে, আশ্বাসগুলিতে বলা হচ্ছে তো, তো আসলে কিভাবে তারা হবে করবে, সেটা বাস্তবায়ন করবে, সেটা জানলে পরে আরো ভালো আলাপ করতে পারি। জি, আমরা এর পরের প্রসঙ্গটি আলোচনা করব ইয়ে নিয়ে, সামাজিক নিরাপত্তা খাত নিয়ে। স্যার, একটা বিরতি নেওয়ার সময় হচ্ছে, বিরতি নিয়ে আবারও ফিরছি। 2026-27 অর্থ বছরে বাজেটের সামাজিক নিরাপত্তা খাত বরাদ্দ রাখা হচ্ছে 1,45,000 কোটি টাকা, যা চলতি অর্থ বছরের তুলনায় 14.4% বেশি। অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এই বরাদ্দ জিডিপির 2.1% এবং বাজেটের প্রায় 16%। তবে এবার সামাজিক নিরাপত্তা কর্মসূচির সংখ্যা 95টি থেকে কমিয়ে 90টিতে আনা হচ্ছে। এর মধ্যে 45টি কর্মসূচি দরিদ্র বান্ধব হিসেবে চিহ্নিত করা হয়েছে, যেখানে বরাদ্দ রাখা হয়েছে 55,000 কোটি টাকার বেশি। নতুন উদ্যোগগুলোর মধ্যে রয়েছে ফ্যামিলি কার্ড কর্মসূচি। এই কর্মসূচিতে প্রায় 14,000 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। এছাড়া ফার্মার্স কার্ড অর্থাৎ কৃষক কার্ডের জন্য বরাদ্দ রাখা হচ্ছে 42,50,000 কোটি টাকা এবং 2,500 কোটি টাকা ব্যয় করা হবে এই খাতে বরাদ্দ রাখা হয়েছে প্রায় 1,400 কোটি টাকা। স্যার, সরকারের রাজনৈতিক একটা প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এবং সেইগুলো এবার সামাজিক নিরাপত্তার একটি বড় অংশ, এবং খাল খননের ব্যাপারটিও ওইখানে আছে। কি বলবেন স্যার, এই রাজনৈতিক প্রতিশ্রুতি বাস্তবায়নের এই কর্মসূচিকে কিভাবে দেখছেন? প্রথমত আমি ভালোভাবেই দেখছি, ইতিবাচক দেখছি, কিন্তু এই সুযোগটা আমাদের নেওয়া উচিত ছিল। আমাদের যে সামগ্রিকভাবে যে সামাজিক সুরক্ষার অনেক 95 ধরনের প্রোগ্রাম রয়েছে, আমাদের কর্মসূচি রয়েছে, এগুলিকে অনেক সমন্বিত করা প্রয়োজন ছিল, এবং তার ফলে আমাদের যে ব্যয়ের কার্যকারিতা অনেক বেশি বাড়বে। তো আমি আশা করব সরকার এই কার্ডগুলি প্রোগ্রামের মাধ্যমে এই প্রোগ্রামের সংখ্যা কমিয়ে কার্যকারিতা বাড়াবার চেষ্টা করবে, হ্যাঁ, এবং অনেক বেশি টার্গেটেড করবে। সেটা আমার মূল পয়েন্ট। আমি আবার বলি, এগুলি আবার বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের যেটা খেয়াল রাখতে হবে যে আমাদের আসলে আবার আমাদের কি পরিমাণ অর্থ রয়েছে, আমরা যে খরচ বিভিন্ন জায়গায় যে খরচগুলি করব। তো সেখানে আমি একটা উদাহরণ দিচ্ছি। আপনি বললেন যে আপনার শতকরা 14% যাচ্ছে আমাদের সামাজিক সুরক্ষা। তো এবছরে বোধহয় আমাদের সুদের জন্য ব্যয় হবে 17-18% বাজেটের চলে যাবে, এবং এটা কিন্তু প্রতি বছরই বাড়ছে। কেন বাড়ছে? কারণ আমরা ব্যয় করছি আমাদের আয়ের তুলনায়, করের তুলনায় অনেক বেশি। আমরা ধার নিচ্ছি, যার ফলে সুদ দিতে হচ্ছে, এবং তার পাশাপাশি আবার রয়েছে যে আমাদের মূলধন, যে আপনার মানে রিপেমেন্ট অফ মেইন লোনস, অ্যামোর্টাইজেশন যেটা বলে, ওটা বোধহয় এবার 40,000 কোটি টাকার মতো আমাদের লাগবে। তো ওই ক্ষেত্রে কিন্তু আমরা আমাদের জায়গা সংকুচিত হয়ে যাচ্ছে, হ্যাঁ। তো সুতরাং এই প্রোগ্রামগুলির পাশাপাশি ওই খেয়াল কতখানি বাস্তবায়ন করা যাবে তা নির্ভর করবে আমরা সেই সামগ্রিক ভারসাম্য আমরা কিভাবে সামলাচ্ছি। সরকার কিন্তু বলছে এবার ঋণের যেই অর্থটি তারা নেবেন সেটি আসলে বিশেষ করে এমন জায়গায় বিনিয়োগ করবে যেটা আসলে রিটার্ন পাওয়া যায়, দেশের ব্যবসা বাণিজ্যকে উন্নয়ন করার জন্য যেই জায়গাগুলো করা দরকার তারা সেই জায়গায় ফোকাস করবে বলেও নানা সময় বক্তব্যে আমরা অর্থমন্ত্রীর বক্তব্যে শুনেছি। সেটি তো পজিটিভ। সেটা নিশ্চয়ই পজিটিভ, এবং ওনার ইচ্ছা তো ভালো কথা, কিন্তু আবার বাস্তবায়নের কাজে কী হবে? যেমন আমি বলি যে বড় আকারে যে আমরা যদি ওই মূলধন ঘন শিল্প সেক্ষেত্রে আমরা যদি প্রবৃদ্ধির দিকে যাই, সেখানে কিন্তু কর্মসংস্থান সেভাবে হয় না। সেখানে বরঞ্চ যদি আমরা যেটা বললাম যে আমাদের যে অবকাঠামোর মেরামত সংস্কার যেটা করা প্রয়োজন, সেখানে আমরা বিরাট আকারে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি। সরাসরিভাবে মানুষের সাহায্য হবে, অর্থনীতিরও সাহায্য হবে। আর আমি এটা আমার গবেষণা থেকে আপনাকে বলতে পারি যে আমাদের অবকাঠামো কিন্তু তার মেরামত সংরক্ষণ সাংঘাতিকভাবে অবহেলিত। আমরা এই বাজেটে বোধহয় 14-15 হাজার কোটি টাকা থাকবে এই ক্ষেত্রে অবকাঠামো আপনার মেরামত সংরক্ষণের জন্য, দরকার তার 3-4 গুণ, হ্যাঁ। তো প্রতি বছর আমরা আমাদের অবকাঠামোর অবক্ষয় ঘটছে। আমার কথা হচ্ছে যে আমরা এটাকে এই সুযোগ নিতে পারি। আমরা যে বেকার লোকজন যে বসে রয়েছে গ্রামে গঞ্জে শহরে, তাদেরকে আমরা কাজে লাগিয়ে দিলাম, তাদের প্রশিক্ষণ দিলাম, সেই ক্ষেত্রে আমাদের অর্থনীতির উন্নতি হবে, কর্মসংস্থানও বাড়বে। স্যার, সবশেষ প্রবৃদ্ধি নিয়ে যদি মন্তব্য করেন, যে আমরা প্রত্যাশা করছি আগামী বছর প্রায় 6.5% মতো প্রবৃদ্ধি হবে, এই লক্ষ্যটা অনুযায়ী আমরা পৌঁছাতে পারবো তো, আমরা যেটা প্রত্যাশা করছি?
এই বছরে প্রথম 6 মাসে আমাদের প্রবৃদ্ধির হার 4 ভাগ, যেটা বিবিএস এর প্রকাশিত তথ্য অনুযায়ী। তো এই বছর শতকরা 5 ভাগও আমরা পৌঁছতে পারবো না। এখন আন্তর্জাতিকভাবে এখন যে আবহাওয়া যেটা রয়েছে, সেখানে মনে করা যে আমরা 4 ভাগ থেকে 6.5 ভাগে যাব, সেটা আমার কাছে মনে হয় একটু দুর্বিষহ। ওটা তো সেক্ষেত্রে, তবে বাজেটের ক্ষেত্রে এটার প্রভাবটা কম, কারণ টাকার অর্থে বোধহয় মুদ্রাস্ফীতি আর প্রবৃদ্ধি নিয়ে আমরা হয়তো শতকরা 15-16 ভাগ, যেটা বলে নমিনাল জিডিপি, ওটা আমাদের হবে। সেখান থেকে আমরা কর আহরণ বিভিন্ন ক্ষেত্রে আমরা করব। কিন্তু আপনার ওই কথাটা গুরুত্বপূর্ণ, কারণ ওই প্রকৃত প্রবৃদ্ধির মাধ্যমেই আপনার কর্মসংস্থান, আয় এগুলি আসে, হ্যাঁ, এবং মুদ্রাস্ফীতির মাধ্যমে সেগুলি হয় না। তো সুতরাং ওই 6.5 ভাগ টার্গেট রাখা ভালো, কিন্তু আমি বলবো সরকারের একটা প্ল্যান বি থাকা দরকার। এবং সরকারের এই বাজেটের একটা অভিনব দিক আছে, কিন্তু এই বাজেটের মধ্যে প্রায় 70-80 হাজার কোটি টাকা তারা থোক বরাদ্দ রেখেছে, হ্যাঁ, যেটা প্রয়োজন অনুযায়ী তারা ওই শিক্ষা এবং স্বাস্থ্য বিশেষ করে যে বাজেটটা বাড়িয়েছে থোক বরাদ্দ করে। তো প্রয়োজন হলে পরে তার আপনি বলছেন যে শুধু একটা প্ল্যানই আগালে হবে না, প্ল্যান বি কি হবে সেই ব্যাপারটিও সরকারকে ভাবতে হবে এবং সেইভাবেই তার লক্ষ্য নির্ধারণ করতে হবে। স্যার, অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের আয়োজনে। একটু পরেই দেখবেন খেলার বুলেটিন। ব্যবসা বাণিজ্যের সকল খবর জানতে চোখ রাখুন চ্যানেল 1-এর পর্দায়। যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল।